সবকিছু ঠিক আছে? আওয়াজ, স্ক্রিন ঠিক আছে? হ্যাঁ ম্যাম ঠিক আছে। হ্যাঁ ম্যাম ঠিক আছে। পরীক্ষা যেটা দিয়েছিলে সেটার কোশ্চেন গুলো আজকে সলভ করো। তোমরা সামনে বার করো, দিয়ে মিলিয়ে দেখে নাও কার কটা হচ্ছে বলো। এখন এই মুহূর্তে তোমাদের ওইভাবে টেস্ট করতে পারছে না, কারণ তোমাদের জন্যই নোটস তৈরি করছি, ওইসব কাজেই ব্যস্ত থাকছি। তো যাই হোক, এইভাবে আনসারটা দিয়ে দিচ্ছি। মেন কাজ হলো পরীক্ষা দেওয়ার, মেন কাজ হচ্ছে প্র্যাকটিস। সেটা হচ্ছে, তোমরা কটা করে হচ্ছে মিলিয়ে আমাকে বলবে লাস্টে। তোমরা তোমাদের খাতাটা বার করে নাও যেটা এক্সাম দিয়েছিলে। বার করলে কি শুরু করবো, না 2 মিনিট ওয়েট করবো? হ্যাঁ দিদি, বের করা আছে, শুরু করে দাও। হ্যাঁ ম্যাম বের করেছি। আচ্ছা ঠিক আছে, চলো। প্রথম কোশ্চেন দেখো, এক দুটো কোশ্চেনের অপশনের একটু গন্ডগোল ছিল, আমি ওগুলো চেঞ্জ করে দিয়েছি, বুঝতে পারবে তাহলে তোমরা নিশ্চয়ই। আচ্ছা, দ্য থিওরি অফ খ্যাতিবাদ প্রাইমারিলি ডিলস উইথ। দেখো, আমি আনসারটা বলছি, যদি তোমাদের সাথে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তোমরা এখন টিক মার্ক দিয়ে দিয়ে রাখো, লাস্টে কাউন্টিং করবে কটা হলো। হচ্ছে এক নাম্বার হচ্ছে তোমার নেচার অফ ভ্যালিড নলেজ, দ্য থিওরি অফ এরর, দ্য কনসেপ্ট অফ লিবারেশন, মোর দ্যান নন অফ দ্য ওয়ান অফ দ্য অ্যাবাভ। তাহলে দ্য থিওরি অফ খ্যাতিবাদ প্রাইমারিলি, খ্যাতিবাদ বলতে ভ্রম জ্ঞানের কথা বলা হয়, তাই তো? থিওরি অফ এররের কথা বলা হয়, এটা কিন্তু ভ্যালিড নলেজ হবে না। তাহলে অপশন বি হবে রাইট আনসার। খ্যাতিবাদ ইজ দ্য ইন্ডিয়ান ফিলসফিক্যাল থিওরি অফ এরর এক্সপ্লেনিং হাউ অ্যান্ড হোয়াই এরর্স ইজ কগনিশনস অ্যারাইজ, মানে আমাদের যে এরর্সটা হচ্ছে কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে সেটা ব্যাখ্যা করা আছে। ইট ডাজ নট প্রাইমারিলি ডিল উইথ দ্য ভ্যালিড নলেজ বা প্রমাণ অর লিবারেশন, মুক্তির জন্যও নয় আর ভ্যালিড নলেজের জন্য কিন্তু না। নেক্সট কোশ্চেন, হুইচ স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি অ্যাডভোকেটস অখ্যাতিবাদ? আচ্ছা এই কোশ্চেনটা দেখো, তারপর আমি একটা কোশ্চেনে পুরো ডিটেলসে লিখে দিয়েছি কে কোনটা স্বীকার করেছে। এটা হচ্ছে তোমার অখ্যাতিবাদ, এটা কোনটা হবে? অখ্যাতিবাদের এটাকে আমি চেঞ্জ করে নিই। প্রভাকর মীমাংসা হবে দিদি। হ্যাঁ ওয়াখাতি বা বিবেক খ্যাতি, প্রভাকর মীমাংসা। হ্যাঁ, এটা এটা হয়নি। মীমাংসা আছে option। প্রভাকরের অখ্যাতি, হ্যাঁ হ্যাঁ ইয়েস, প্রভাকর নাম খুঁজছি এখানে, মীমাংসা তো আছে। হ্যাঁ হয়ে গেল, মীমাংসা মানেই তো হয়ে গেল অখ্যাতি প্রভাকরের, আর রামানুজের সৎখ্যাতি। আচ্ছা, তাহলে হচ্ছে অখ্যাতিবাদ হচ্ছে নন কগনিশন অফ দ্য ডিস্টিংশন বিটুইন দ্য মেমোরি অ্যান্ড পারসেপশন, the is a theory proposed by the Mimamsa school of thought for explain error theory. নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু অনির্বচনীয় খ্যাতি অফ অদ্বৈত বেদান্ত, এ কে কোন ধরনের খ্যাতি স্বীকার করেছে এবং কি ব্যাখ্যা করেছে খ্যাতিবাদরা, এটা কিন্তু ভালো করে পড়বে। বেদান্ত ফিলোসফি থেকে যদি পড়ে খ্যাতিবাদ থেকে একটা কোশ্চেন মানে 99% পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু অনির্বচনীয় খ্যাতি অফ অদ্বৈত বেদান্ত, দ্য অবজেক্ট অফ এরর, মানে এররের যে অবজেক্টটা হচ্ছে ইজ কি হবে, রিয়েল, আনরিয়েল না ইনডিসক্রাইবেবল বা অনির্বচনীয়। এখানে হচ্ছে তোমার এটা হবে অনির্বচনীয়, মায়া বলেছে, তো আনসার হবে তোমার সি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখো পুরো ডিটেলসে লিখে দিয়েছি, এটা পারলে পিডিএফটা তো তোমাদের কাছে থাকছে, এটা পারলে তোমরা তোমাদের মতো করে শুধু এই জায়গাটা শর্টে খাতায় লিখে নিতে পারো। তাহলে এটা খ্যাতিবাদটা কি হলো, সরি সৎখ্যাতি কার, তাহলে সৎখ্যাতি ইজ এ থিওরি অফ এরর, এটা কে সাপোর্ট করেছে সৎখ্যাতি? রামানুজ। রামানুজের সৎখ্যাতি। যেখানে কি স্বীকার করেছি, সাংখ্যের হচ্ছে সৎখ্যাতি, নয়ায়িকের হলো অন্যথা খ্যাতি, যোগাচারে আত্মখ্যাতি। দেখো যোগাচার আমরা যোগ করি কিসের জন্য করে বলতো, আত্মার শান্তির জন্য না? আমরা যোগ করি আত্মার শান্তির জন্য, তো কথা বলো মাথায় ঢুকে যায়, আত্মার শান্তির জন্য করি। তাহলে হচ্ছে বৌদ্ধদের যারা যোগাচারবাদী তারা হচ্ছে আত্মখ্যাতিবাদের কথা বলে, হ্যাঁ। আর মাধ্যমিকরা হচ্ছে অসৎ খ্যাতি ওদের কথা বলে, মানে মাধ্যমিকে যদি অসৎ হয় আমরা পড়াশোনা না করি তাহলে আমরা শূন্য পাবো, একটা বলেছিলাম আগের দিনে। তাহলে মাধ্যমিক বুদ্ধিজম যারা তারা হচ্ছে অসৎ খ্যাতিবাদী, আর যারা যোগাচার বুদ্ধিজম তারা হচ্ছে আত্মখ্যাতিবাদী। এরপরে দেখো যদি আমি দিদি, হ্যাঁ যোগাচার শব্দের আরেক নাম হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান মানুষের চেতনা, আত্মার চেতনা রয়েছে, তার জন্য আত্মখ্যাতিবাদী। হ্যাঁ আবার বিজ্ঞানবাদী, যোগাচার বিজ্ঞানবাদীরা আত্মখ্যাতিবাদের কথা বলে, এটা একদম আরো তুমি অ্যাড করে নিয়েছো। কারণ হচ্ছে কোনো কোনো জায়গায় যোগাচার থাকবে না, বিজ্ঞানবাদী অপশনটা থাকবে, তখন তোমাদেরকে বিজ্ঞানবাদী করতে হবে একদম। আচ্ছা, অখ্যাতি হলো তোমার প্রভাকর মীমাংসার অখ্যাতি, রামানুজের সৎখ্যাতি, অদ্বৈত বেদান্তের অনির্বচনীয় খ্যাতি। এটা অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে তোমার কম করে 10টা 15টা 20টা কোশ্চেন বিভিন্ন ভাবে ঘুরিয়ে এইটুকু থেকে পড়বে। এইটুকু নলেজ থাকলে তুমি সব আনসার করে নেবে। দাঁড়াও কেউ আসছে, অ্যাড করি। ন্যায়ের ওই ইয়ে তো করেছিলাম, ওই ব্যক্তিগ্রহ ছিল না, ওখান থেকে আচ্ছা করেছিলাম।
আচ্ছা, তোমাদের মধ্যে কে সেট এক্সাম দিয়েছো? ওয়েস্ট বেঙ্গল সেট সেদিনে হলো না? তোমাদের সবার সেট ক্লিয়ার হয়ে গেছে? শুনতে পাচ্ছ? না ম্যাডাম সেট এক্সাম দিচ্ছ না? দিলে না কেন এবার? তোমাদের যেরকম প্রিপারেশন চলছে, আমার তো মনে হচ্ছে তোমরা সবকটা এক্সাম দিলে পাস করে যাবে। সামনে বারে অবশ্যই ফিল আপ করবে। আর একটা জিনিস, এই পুরো সেট নেট এক্সামটার উপরে মানে একদম শর্ট টাইপ করে মানে পড়ার মতো করে বাংলাতে বই বার করব, একদম ধীরে একদম আগের বারে পরীক্ষার আগে বার করবো, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ারে যত এমসিকিউ আছে সেইগুলোর উপরে দুটো বই বার করব। আর সাথে এখানে টিউশন কন্টিনিউ পড়তে থাকো। অবশ্যই নেট সেট সামনে তোমরা অ্যাপ্লাই করবে, 100% ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্টে তোমাদের অনেক ভালো আছে, এক্সাম দেবে একদম। নেক্সট কোয়েশ্চেন দেখো, no which of the following is associated with the Prabhakar Mimamsa's theory of error? দেখো এটা সৎখাতি কার বলে, ফটাফট বলে দেখে। সৎখাতি, রামানুজ, অখ্যাতি, প্রভাকর, বিপরীত খ্যাতি, কুমারিল, কুমারিল ভাট্টু, কুমারিল অনির্বাচনীয়, শঙ্কর। শঙ্করাচার্য। একদম। চলো নেক্সট, দ্য টার্ম প্রামাণ্যবাদ রেফার্স, প্রামাণ্যবাদটা কি হবে? দ্য ভ্যালিডিটি অফ কগনিশন, দ্য ক্লাসিফিকেশন অফ ভ্যালিড নলেজ, দ্য অ্যানালিসিস অফ এরর। এরর তো হবেই না, এটা হবে ভ্যালিডিটি অফ নলেজ। প্রামাণ্যবাদ, দেখো প্রামাণ্যবাদ এবং অপ্রামাণ্যবাদ এখানে হচ্ছে জ্ঞানের কথা বলে, ভ্যালিড নলেজ জ্ঞান কিভাবে উৎপন্ন হবে তার কথা বলে। এবারে তোমাদের মধ্যে কারো কারো মনে হতে পারে হচ্ছে না যে ক্লাসিফিকেশন অফ ভ্যালিড নলেজ হবে? ঠিক আছে, চলো দা শতপ্রামাণ্যবাদ। শতপ্রামাণ্যবাদটা কি হবে? এটা হচ্ছে সেলফ ভ্যালিডিটি অফ নলেজ, মানে হচ্ছে নিজে থেকেই জ্ঞানের যে ভ্যালিডিটিটা নিজেই প্রমাণ করে দিচ্ছি। এটা তাহলে কারা স্বীকার করে? শতপ্রামাণ্যবাদ, মীমাংসা এবং অদ্বৈত বেদান্ত। আর নুয়ায়িকরা কি হয়? পরত প্রামাণ্যবাদ। প্রামাণ্যবাদ। আচ্ছা, শত প্রামাণ্যবাদ আর পরত অপ্রামাণ্যবাদী কারা? বৌদ্ধ। আচ্ছা চলো নেক্সট, পরত প্রামাণ্যবাদ। দেখো ওটা ছেড়ে দাও, একদিন ক্লাস ওটা আমার নিতে হবে, মাথায় রেখেছি আমি পুরো একদম ফুল কনসেপ্টে। যে কোশ্চেন গুলো আছে শুধু সেই কোশ্চেনটুকু ফোকাস করো, ধীরে ধীরে টুকু ছোট ছোট করে ঢুকছে, আর সাথে পুরো কনসেপ্টটা একদিন দিয়ে দেবো। এটা দেখো পরত প্রামাণ্যবাদ। শত প্রামাণ্যবাদ আমরা দেখলাম, মীমাংসা অদ্বৈত বেদান্ত নিয়ে নিলাম। একটা এখন ব্রডলি দেখছি, ডিপলি এবং ভাগ রয়েছে, সে ডিপলি তখন পরে পড়বো। তাহলে শত প্রামাণ্যবাদ হলো তোমার মীমাংসা অদ্বৈত বেদান্ত, আর ন্যায় বৈশেষিক হচ্ছে বা স্পেশালি নুয়ায়িকরা কিন্তু পরত প্রামাণ্যবাদী, মানে এক্সটার্নাল ভ্যালিডিটি অফ নলেজ এরা মানে। অপশন বি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচ? কোনটা ম্যাচ রয়েছে এখানে কারেক্টলি? শত প্রামাণ্যবাদ, ন্যায়, এটা কি কারেক্ট? ইয়েস অর নো? সিএটা কারেক্ট দিদি। এটা অখ্যাতি, প্রভাকর। বিপরীত খ্যাতি হচ্ছে, এটাও হচ্ছে না। তাহলে অখ্যাতি হলো তোমার রামানুজের অখ্যাতি, এই মীমাংসা প্রভাকরের অখ্যাতি। আচ্ছা, হুইচ স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি ডিনাইজ দ্য থিওরি অফ খ্যাতিবাদ অল টুগেদার? আচ্ছা, তোমাদের ইংলিশে কারো সমস্যা হচ্ছে না তো? হিন্দিটা রাখছি না এখনো পুরোপুরি, এই হিন্দি পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর টাইম লেগে যাচ্ছে, হিন্দিটা ছেড়ে দিয়েছে ওই জন্য। এবং হিন্দি আমি 4 ভাগ করেছি, কিন্তু জৈনরা কি খ্যাতি মেনেছে দিদি ওটা তো আমি পাইনি, ন্যায় বৈশেষিক পাচ্ছি, জৈনরা তো পাচ্ছি না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান ফিলোসফি ডিনাইজ দ্য থিওরি অফ খ্যাতিবাদ অল টুগেদার? আচ্ছা, এখানে দেখো বলেছে ডিনাইজ করেছে কারা, অল টুগেদার বলে দিয়েছে, মানে একসঙ্গে ডিনাইজ, খ্যাতিবাদটাকে ডিনাই করেছে। কিভাবে দেখো, এক্সপ্লেনেশনটা দেখলে বুঝতে পারবে। 4 ভাগ আনসার বলছে 4 ভাগ স্কুল রিজেক্ট খ্যাতিবাদ। কেন? কারণ তারা তো প্রত্যক্ষের বাইরে কোনো কিছু ভাবে না। খ্যাতিবাদ মানে কি? ওটা জ্ঞান তত্ত্ব। জ্ঞান কোনটা? মানে এরর জ্ঞান, যেটা এরর জ্ঞানের ব্যাখ্যা। এরর জ্ঞান মানে যে মেটাফিজিক্যালি কোনো ব্যাখ্যা আনতে পারি, বাট এখানে হচ্ছে এপিস্টেমোলজিক্যাল যে এরর ব্যাখ্যাটার কথা বলা হচ্ছে। তো নুয়ায়িকরা তো প্রত্যক্ষের বাইরে কোনো কিছু maneই নি, অতএব আমি দড়িকে সাপ দেখলাম, এটা ব্যাখ্যা করার দরকারই পড়ে না। এটা আনসার হবে তোমার 4 ভাগ। নেক্সট কোয়েশ্চেন, ইন মীমাংসা ফিলোসফি দ্য টার্ম অপূর্ব, অপূর্ব এটা প্রচুর ইম্পর্টেন্স, হাজারো বার কোশ্চেন এসেছে। অপূর্বটা হচ্ছে আনসিন একটা পাওয়ার বা আনসিন একটা কর্মের ফল।
আমরা যে বলি না যে যে কর্ম করছো তার কর্মের ফেরত আসবে, বাবু ধোকা দিও না, দুগুণা ধোকা পাবে। তাহলে এখানে কি হচ্ছে, তোমার যেই কর্মটা করছো তোমার তার ফলটা অদৃশ্য আকারে, আনসিন পাওয়ার শক্তি আকারে সেই রেজাল্টটা জমা থাকবে। সেই জমা থাকা যে নামটা সেটা হচ্ছে অপূর্ব, মীমাংসারা দিয়েছে। আর এই সেম জিনিসটা ন্যায়িকরা নাম দিয়েছে অদৃষ্ট। অদৃষ্ট হিন্দিতে থেকে থেকে হিন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা আনসার কি হলো, আনসিন পোটেন্সি লিঙ্কিং কর্ম অ্যান্ড ইটস রেজাল্ট, তার কর্ম এবং তার রেজাল্টের একটা আনসিন পোটেন্সি। নেক্সট, হুইচ স্কুল অফ ফিলোসফি ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ অপূর্ব টু এক্সপ্লেন দ্য কানেকশন বিটুইন কর্ম অ্যান্ড ইটস রেজাল্টস। এই দুবার করে দিয়েছে একটা কোশ্চেন, একটু আলাদা আছে। আচ্ছা, হুইচ স্কুল, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ওই একটাই জিনিস, কোন স্কুল স্বীকার করেছে এটা, কি হবে এটা, মীমাংসারা করেছে, অপূর্বের কথা বলেছে। অ্যাকর্ডিং টু মীমাংসা অপূর্ব ইজ রিয়েলাইজড, অপূর্বটাকে কিভাবে রিয়েলাইজড হয়, বিফোর দ্য পারফরমেন্স অফ রিচুয়ালস, ডিউরিং দ্য পারফরমেন্স অফ রিচুয়ালস, আফটার দ্য। কারণ অপূর্ব বললাম না, কর্মটা করে নিলাম, করার পরে ফলটা পাবো না, সেই ফলটা শক্তি আকারে থাকে, সেটা থেকে আমরা পাই তার ফলটা। তাহলে এটা হবে তোমার আফটার কমপ্লিশন অফ এ রিচুয়াল। তোমরা শুনতে পাচ্ছ তো, আওয়াজ পাচ্ছি না, সারা দিও, না হলে ফিল হচ্ছে যে শুনতে পাচ্ছি। এখানে আমি প্রথম left মাসুলটা হয়ে ছিল গেলাম দিদি, পুরো। মানগুলো ইয়ে করতে হবে। যে আফটার হবে না ডিউরিং হবে, এই মানগুলো ইয়ে করতে হবে। আফটার মানে জানি যে পরে, হ্যাঁ, ডিউরিং মানে সেই সময় সাথে সাথে, আর বিফোর মানে হচ্ছে আগে, কাজ করার আগে আগে। তুমি কি করে পাবে না। এখানে অ্যাকচুয়ালি রিচুয়াল না দিয়ে যদি কর্ম কথাটা দেওয়া হতো সব থেকে সুন্দর হতো। যাই হোক, তবুও তুমি রিচুয়াল ধরো, মানে আফটারই এটা ধরো, আমরা কাজটা করার পরে পাই তো, অতএব সেদিক থেকে পরে করবে। ধরো আমি তো একদম সাধারণ একটা মানুষ, ধরো ফিলোসফির একটা স্টুডেন্ট বা এখন একটা টিচার, এখানে যারা বোর্ডে এক্সাম জন্য কোশ্চেন সেট করে সেখানেই প্রচুর ভুল হয়ে যায়। যাক, তুমি ধ্যান দিয়ে যদি প্রচুর টাইম দিয়ে করা হয়, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল না হওয়াটাই স্বাভাবিক, ভুল না হওয়াটা উচিত। চেষ্টা করছি যতটা টাইম দেওয়া যায়। তো যখন যেগুলো মনে হবে যে অপশনটা একটু চেঞ্জ করে অন্যভাবে দেওয়া যেতে পারতো, সেটা বলে দেবো। অদ্বৈত বেদান্ত থেকে এবারে কোশ্চেন দেখো। অদ্বৈত বেদান্ত দ্য আলটিমেট রিয়েলিটি ব্রহ্ম ইজ ডিসক্রাইবড, ব্রহ্মটাকে কিভাবে ডিসক্রাইব করা হয়, এটা কি নির্গুণ, সগুণ, বোধ, কি স্বীকার করেছে অদ্বৈত বেদান্ত, নির্গুণ, নির্গুণ। আর রামানুজ সগুণ। রামানুজ সগুণ। একমাত্র অদ্বৈত বেদান্তিস্ট শঙ্করের যে ব্রহ্ম সেই নির্গুণ, শঙ্করের ব্রহ্মের কোনো গুণ নাই, নির্গুণ, বাকিতে সকলের সগুণ গুণ আছে ব্রহ্মে, এটা মনে রাখবে। তার মানে বাকি সকল ক্ষেত্রে যদি কোশ্চেন পড়ে ব্রহ্ম কি, অবশ্যই করে দিবে সগুণ, চোখ বন্ধ করে। এরপর হচ্ছে অদ্বৈত বেদান্ত মায়া, মায়াটাকে কি বলেছে, এটা কি কোনো পজিটিভ শক্তি, এটা কি নেগেটিভ শক্তি, ইলিউশরি পাওয়ার, না এ রিয়েল এন্টিটি রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে তোমার ইলিউশরি পাওয়ার, এটা একটা, সেই ইলিউশরি পাওয়ার থেকে জগৎটা তৈরি হয়েছে, সেই ইলিউশরি পাওয়ার থেকে। বুঝতে পারছিলাম, কিন্তু এখানে তো আমার সমস্যা হয়ে গেছে। কোনটা? ইলিশরি ব্রহ্মার কি ইলিশরি পাওয়ার বলছে, ঈশ্বরের ভ্রম শক্তি কিভাবে হবে দিদি? অ্যান ইলিউশরি পাওয়ার অফ, এটা মায়া করতে হতো, ব্রহ্ম ওয়ার্ল্ডের হলে তো মারা যেত, কিন্তু ব্রহ্মের বলে দিয়েছে না। ইলিউশরি পাওয়ার, এটা অ্যাকচুয়ালি এখানে পাওয়ার অফ মায়া, এন্ড পাওয়ার অফ মায়া, মায়া করতে হতো এটা অপশনটা, তাহলে একদম 100% কারেক্ট হতো আনসারটা। আমি ওই যে ওয়ার্ল্ডের কানেকশন করে দিয়েছি তো। পজিটিভ তো হবে না, রিয়েল এন্টিটি রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের জন্য একটা রিয়েল কথাটা যাবে না। তুমি দেখো এখানে প্রথমে কাটিং করো, তুমি যেটা বলছো ঠিক আছে, এখানে ব্রহ্ম না করে অন্য কিছু করা যেতে পারতো, পজিটিভ ফোর্স তো দিলাম না, এটা কাটা গেল। রিয়েল এন্টিটি, মায়াকে রিয়েল এন্টিটি বলেছে কি, কোনোদিন রিয়েল না, এন্টিটি ব্রহ্ম হবে না, বলা যাবে না। হবে না। তাহলে এখানে হচ্ছে ইলিউশরি, যেহেতু ওয়ার্ডটা রয়েছে অতএব তুমি এখানে আনসারটা করবে। এরকম ভাবে কিন্তু তোমাদেরকে কঠিন কোশ্চেন বা কঠিন উল্টোপাল্টা অপশন থাকলে সেটাকে সিলেক্ট করার পাওয়ারটা তোমাদের তৈরি করতে হবে। এটা হচ্ছে ইলিউশরি পাওয়ার অফ ব্রহ্ম, ব্রহ্মের একটা ইলিউশরি পাওয়ার, যেটা বলছে মায়া, অ্যাকচুয়ালি ব্রহ্মের হবে না, এটা ঈশ্বরের শক্তি থেকে হয়। মানে এখানে বলেছে অদ্বৈত বেদান্ত কি বলেছে, বলছে ব্রহ্ম বা যে গড বলেনি, ব্রহ্ম কিন্তু নিজে স্বয়ং কিছু করেনি, ঈশ্বর যে তৈরি করেছে জগৎটা সেটাকে ঈশ্বর নাম দিয়েছে। অ্যাকচুয়ালি যে ব্রহ্ম সে অদ্বৈত, সে কোনো কিছু করেনি, সে যেমন সে তেমনই আছে। তাহলে যেহেতু অপরগুলো একদম যাচ্ছে না, হচ্ছে না, তার জন্য তুমি অপশন সেটা এখানে আমরা আগে চুজ করবো। হ্যালো ম্যাম, হুম।
আমরা যে পড়েছিলাম যে ব্রহ্মের দুটো শক্তি, একটা হলো আবরণ শক্তি আর একটা বিক্ষিপ্ত বিক্ষেপ শক্তি, শক্তি, হ্যাঁ তো ওটাই তো মায়া, ব্রহ্মেরই তো শক্তি মায়া। হ্যাঁ, ওটা ব্রহ্মেরই শক্তি। ব্রহ্ম ওটা দেখো একটা জিনিস বলছি, প্রথমে ব্রহ্ম যেটা অদ্বৈত বেদান্ত ফিলোসফিটা বুঝতে গেলে না দুটো পার্টে বুঝতে হবে। একবার বলবে যে ব্রহ্ম যেটা সেটাই আমরা জগতের যা আমি তুমি গাছপালা জড়জগৎ যা আছে ব্রহ্ম আমরা এক, আলাদা বলে কিচ্ছু নাই। যেমন রামানুজ স্বীকার করেছে ব্রহ্মকে বাদ দিয়ে প্রকৃতি এবং এই যে জগৎটা এবং মানুষ, ঠিক আছে, সোল এবং যেটা অ্যাবস্ট্রাক্ট ওই জড় পদার্থ, দুটো আলাদা অস্তিত্ব রয়েছে, কিন্তু তারা ডিপেন্ড করে ব্রহ্মের উপরে। আর এখানে অদ্বৈত বেদান্তে বলবে যে যা কিছু রয়েছে সে স্পিনোজার গডের মতো, স্পিনোজার দ্রব্যের মতো, দ্রব্য আর গড যেরকম ব্যাখ্যা দিয়েছে ঠিক সেভাবে অদ্বৈত বেদান্তে বলবে সমস্ত কিছু যেন এক। তারপর আবার বলবে তাহলে এই যে জগতের সৃষ্টিটা হয়েছে এটা কি তাহলে মিথ্যা, এটাকে কে ব্যাখ্যা করেছে? তখন বলবে যে জগতের সৃষ্টিকর্তা হিসাবে যদি ব্রহ্মকে বলি তখন আমি ব্রহ্ম বলতে পারবো না, তখন বলবো তার নাম দিয়েছে ঈশ্বর। তাহলে তুমি যেটা বললে যে দুটো শক্তি রয়েছে ব্রহ্মের, একদম আবরণ শক্তি বিক্ষেপ শক্তি, এই এই যে এটা শক্তিগুলো, ব্রহ্মের শক্তি নয়, তো যে মায়ার শক্তি, আবরণের বিক্ষেপ মায়া। ও মায়াটার মানে অ্যাকচুয়ালি ভাগ করেছে মায়ার, তো মায়াটাকে বলতে চাইছে যে সৃষ্টি করেছে সেটাকে আবার ঈশ্বর বলে দিচ্ছে। মানে এই ফিলোসফিটা বুঝতে গেলে দুই সাইডে রেখে দাও। এক সাইডে দেখো সমস্ত কিছু আসলে এক, কোনো কিছু নেই, আর অপর সাইডে রাখো জগৎটা তৈরি করেছে ঈশ্বর, কিসের দ্বারা তৈরি করেছে? মায়ার দ্বারা, মায়ার দুটো শক্তির দ্বারা। ইয়েস, একদম মায়ার দুটো শক্তির দ্বারা। আর আর যদি সাফিকানা কে বললে যে ওটা তো ব্রহ্মেরই, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে ব্রহ্মেরই তো, গোটা সমস্ত কিছু তো ব্রহ্মেই, কিন্তু যার ব্রহ্ম জ্ঞান হয়নি, মানে আমাদের ব্রহ্ম জ্ঞান হয়নি, আমরা প্রকৃত নলেজ গেইন করতে পারিনি, আমাদের লিবারেশন হয়নি, তাহলে যারা লিবারেশন যার হয়ে গেছে তাদের মতে সমস্ত কিছুই গড, সমস্ত কিছু ব্রহ্ম। আর যাদের লিবারেশন হয়নি, জগৎটাকে আমরা জগতে যেরকম বসবাস করছি পাপী মানুষ, আমাদের জন্য ওটা হচ্ছে মায়ার শক্তি। বুঝতে পারলে? ঠিক আছে, হ্যাঁ ম্যাম। কারো কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ব্রহ্ম, ওয়ার্ল্ড এবং ব্রহ্মের রিলেশনটা কিরকম তাদের? এটা কি কজাল, কারণ এবং একটা কার্য, ডুয়ালিস্টিক, নন ডুয়ালিস্টিক? এখানে এখনই কোশ্চেন হয়েছে ব্রহ্মের সাথে ওয়ার্ল্ডের সম্পর্কটা কি হবে, এটা কিন্তু আমরা ডুয়ালিস্টিক বলতে পারবো? জগন্নাথ মিথ্যা, জীব ব্রহ্ম অভিন্ন। হ্যাঁ, ডুয়ালিস্টিক বলতে পারবো না। দেখো কিন্তু এখনই বললাম যে সৃষ্টি করেছে ঈশ্বর থেকে জগতে তৈরি করেছে, কিন্তু ঈশ্বরটা কি তাহলে ব্রহ্ম বলতে পারবো না? এরা কিন্তু ব্রহ্ম এবং ঈশ্বরের মধ্যে ফারাক তৈরি করেছে। কিভাবে ফারাক করেছে? যে আমাদের দেখার দৃষ্টির উপরে, যার লিবারেশন হয়ে গেছে তার মধ্যে ব্রহ্মই সমস্ত কিছু, আর যার লিবারেশন হয়নি তার মধ্যে ঈশ্বরের জগতে সৃষ্টি করেছে মায়া শক্তির দ্বারা। তাহলে এটা হবে তোমার নন ডুয়ালিস্টিক। হ্যাঁ বলো বলো, আওয়াজ আসছে না, তোমরা বুঝতে পারলে আমাকে বলো তো। শুনতে পাচ্ছি না, তোমরা শুনতে পাচ্ছ? কেউ একটু ক্লিয়ার করে বলে দাও না আমাকে, বুঝতে পারছি না কিছু, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। একটু পরে তাহলে বলো। হ্যাঁ, নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে, কিছু আওয়াজ আসছে না তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামানুজ হলে একদম, রামানুজ তো দ্বৈতবাদী, ডুয়ালিস্টিক। দ্বৈতবাদী, শুধু দ্বৈতবাদী বললে হবে না, বিশিষ্ট দ্বৈতবাদী। হ্যাঁ, এবারে হচ্ছে তোমার এই বিশিষ্ট দ্বৈতবাদের বেদান্ত রামানুজের থেকে কোশ্চেন গুলো আছে। দেখো, রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদে রিজেক্ট শঙ্করের কনসেপ্ট অফ মায়া, মায়াটাকে রিজেক্ট করেছে। কেন করেছে? ইট ডিনাইজ দ্য রিয়েলিটি অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, ওয়ার্ল্ডের যে রিয়েলিটিটাকে সেটাকে সে ডিনাই করেছে। শঙ্কর কিন্তু ওয়ার্ল্ডের যে রিয়েলিটি, বাস্তবে জগৎটা, সেটাকে কিন্তু ডিনাই করে দিচ্ছে। ইট কন্ট্রাডিক্টস দ্য থেইস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ব্রহ্ম, ব্রহ্মের যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা থেইস্টিক এর কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে, মানে বিপরীতে হয়ে যাচ্ছে। ইট ক্রিয়েটস দ্য ডুয়ালিজম ব্রহ্ম অ্যান্ড মায়া, ব্রহ্ম এবং মায়াকে আলাদা করে দিচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ এখানেতে? তাহলে মোর দ্যান অন অফ দ্য অ্যাবভ, এই সব কারণগুলোর জন্য রামানুজ। তার এখানে আমি একটা কথা বলে দিই, তোমাদের কাছে যে যার কাছে হাতে একটা করে বুক আছে, জানি ইন্ডিয়ান ফিলোসফির যাই বুক থাকুক না কেন, তোমরা কিন্তু এই যে সপ্ত অনুপত্তি, মানে সাতটা যে আপত্তি করেছে মায়াবাদের উপরে, রামানুজ শঙ্করের যে মায়াবাদ তার উপরে 7টা আপত্তি করেছে, সেই আপত্তিগুলো অবশ্যই আজকে ক্লাসে পরে পড়ে নেবে একবার। চলো নেক্সট কোশ্চেন। অ্যাকর্ডিং টু রামানুজ ব্রহ্ম ইজ, ব্রহ্মটা কি হবে? সগুণ, নির্গুণ, সগুণ নির্গুণ বোধ, না কোনটা হবে? সগুণ দিদি।
ইন বিশিষ্ট দ্বৈত দ্য রিলেশনশিপ বিটুইন ব্রহ্ম অ্যান্ড ইন্ডিভিজুয়াল সেলফ মানে আত্মা। এখানে হচ্ছে তোমার আচ্ছা রামানুজের মতে এটা এই যে ব্রহ্ম আর ইন্ডিভিজুয়াল মানে আত্মা এদের যে রিলেশনশিপটা কি হবে, আইডেন্টিক্যাল, পার্ট, হোল, অপোজিশনাল। কোয়ালিফাইড হ্যাঁ কোয়ালিফাইড পার্ট হোল হবে। কি বললে তুমি? আচ্ছা কোয়ালিফাইড নন। কোয়ালিফাইড হ্যাঁ হ্যাঁ নন পার্ট হোল মানে ওদের মতে হচ্ছে তোমার এই যে ব্রহ্মটা হচ্ছে একটা, তারই দুটো পার্ট হলো, একটা হচ্ছে তোমার সোল আর একটা হলো সেই জড় পদার্থটা। রামানুজ কনসেপ্ট অফ ব্রহ্ম ইনক্লুড, পিঙ্কি কথা বলবে, চুপচাপ রয়েছে কিন্তু। রামানুজের কনসেপ্ট অফ ব্রহ্মের কনসেপ্টটা কি? ইউনিটি উইথ ডাইভার্সিটি, এক্সক্লুসিভলি নির্গুণ ক্যারেক্টারিস্টিক্স, দ্য আনরিয়েলিটি অফ দ্য ওয়ার্ল্ড মোর দ্যান অনাদার। রামানুজের কনসেপ্ট অফ ব্রহ্মটাকে কি বলেছে? ইউনিটি উইথ ডাইভার্সিটি, বিশিষ্ট দ্বৈত। এখানে একদম নির্গুণটা হবে না, ঠিক আছে? আনরিয়েলিটি অফ দ্য ওয়ার্ল্ড, আনরিয়েলিটি এরকম বলবে না, তাহলে এটা হবে তোমার ইউনিটি উইথ ডাইভার্সিটি, বিশিষ্ট দ্বৈতটা। নেক্সট কোশ্চেন চলো। অ্যাকর্ডিং টু দ্য পতঞ্জলি, হাউ মেনি টাইপস অফ প্রমাণ ভ্যালিড নলেজ ফর রিকগনাইজড ইন দ্য যোগসূত্র, মানে যোগসূত্রে কত ধরনের প্রমাণের কথা স্বীকার করেছে পতঞ্জলি? তিনটে দিদি। একদম, প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। নেক্সট কোশ্চেন, ইন পতঞ্জলি's সিস্টেম চিত্ত রেফার্স টু, এই কোশ্চেনের অপশনটা চেঞ্জ করেছি, তোমাদেরকে যেটা দিয়েছিলাম সেখান থেকে এটা অপশনটা চেঞ্জ করেছি। এখন তোমরা আনসারটা নিজেদের মতো করে দাও আর উত্তর তোমরা টিক করে নাও, নাম্বার নিয়ে নাও নিজেদের খাতায়। পিঙ্কি তুমি পরীক্ষা দাওনি কিন্তু, পরীক্ষাটা দিবে। ইন পতঞ্জলি's সিস্টেম চিত্ত রেফার্স টু, চিত্তটা কি হবে? চিত্ত বলতে কি দিয়ে গঠিত হয়েছে বলো তো? চিত্তের তিনটে উপাদান বলো। বুদ্ধি, মন আর অহংকার। দেখো এখানে মনে রাখা, বুদ্ধি, মন এবং অহংকার, এই তিনটেকে মনে রাখতে হবে। মাম বা মম এরকম মনে রাখতে পারো, ঠিক আছে? মম, মাম, মহৎ বা বুদ্ধি, অহংকার, মন। মনে রাখার সিকোয়েন্স বলছি, হয়তো মাঝে মাঝে আমার হয় এটা ভুল, আমি ট্রিক তৈরি করেছি তা তোমাদেরকে বললাম, হয়তো তোমাদের মনে থাকে, এটাও হতে পারে যে প্রথমে অহংকার, বুদ্ধি এরকম উল্টো পাল্টা করে ফেলি বড্ড আমি। তাহলে কি হচ্ছে, মাম করে রেখেছি। মাম মানে প্রথমে হচ্ছে তোমার মহৎ বা বুদ্ধি, অহংকার, মন, এই তিনটা একসঙ্গে জুড়ে হয়েছে চিত্ত। চিত্ত যখন কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয় তখন হচ্ছে চিত্ত বৃত্তি হয়। তাহলে চিত্ত বৃত্তি মানে হচ্ছে কি হলো, আমাদের মোক্ষ লিবারেশনে বাধা দেয়। চিত্ত বৃত্তি মানে বাধা দিল। আচ্ছা চিত্ত বৃত্তি কটা এবং কি কি বলতো? কোশ্চেনের এক্সপ্লেনের সাথে সাথে মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র আর নিরুদ্ধ। আরে চিত্ত ভূমি ওগুলো বলছো তো তুমি, চিত্ত বৃত্তির কোশ্চেন করেছি আমি। বিকল্প, নিদ্রা, স্মৃতি, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। হ্যাঁ একদম। একটা কথা মনে রাখার জন্য বলছি, তোমাদেরকে আমি বেশি করে বদমাইশি করে কোশ্চেনটা করলাম, কারণ এই চিত্ত ভূমি আর চিত্ত বৃত্তি আমি এটা প্রচুর ভুল করতাম। এটা তোমরা নয়, ন্যাচারাল প্রত্যেকটা মানুষের হয়। মনে রাখার ট্রিক বলছি, দেখো। আচ্ছা চিত্ত বৃত্তি বানানটা কি বলতো? চয়রস্যি তয়তা বয়রি তয় তয় রস্যি, তাই তো? চিত্তবৃত্তি, ঠিক আছে? এখানে আমরা যদি চিত্তবৃত্তির ভাগগুলো দেখি, সেখানে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। তাহলে চিত্তবৃত্তিতে বিপর্যয় আছে, বিকল্প আছে, ব আছে, ঠিক আছে? তাহলে চিত্তবৃত্তিতে আমাদের বিপর্যয় আছে, তাহলে দেখে নিতে হবে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। তাহলে এটা হলো চিত্তবৃত্তি। নেক্সট বার কিন্তু ভুল করবে না, কোশ্চেনে এটা প্রচুর পড়ে। চিত্তবৃত্তি। আর এখানে হচ্ছে চিত্তভূমি কোনটা? ভূমি হচ্ছে তোমার ক্ষিপ্ত মূঢ়, ঠিক আছে? মূঢ় মানে ভূমি হচ্ছে মূঢ়, ঠিক আছে? ম মূঢ় এরকম মনে রাখবে। তাহলে হচ্ছে তোমার চিত্তভূমি গুলো হচ্ছে তোমার কোনগুলো? দেখো অ্যাকচুয়ালি চিত্তভূমি কি সেটা আগে বলো তবে, তারপরে চিত্তভূমি ভিতরে যাচ্ছি। চিত্তভূমি কোনগুলো, কিসের ভাগ এগুলো? আর এগুলো শুনে নাও, যোগ দর্শনে কিন্তু দুর্বল আছো, ভালো করে একদম টেক্সট পড়বে। সেটা হচ্ছে চিত্ত হচ্ছে প্রথমে তো বললাম, মাম মানে হচ্ছে তোমার মহৎ বা বুদ্ধি, অহংকার, মন, এই তিনটে জুড়ে হলো তোমার চিত্ত। চিত্ত যখন কোনো বিষয়ের সাথে যুক্ত হবে, যখন ঘটের সাথে যুক্ত হলে তখন ঘটের চিত্তবৃত্তি হবে। ঠিক এইভাবে বিষয়ের সাথে যুক্ত হলে তখন চিত্তবৃত্তি হয়। চিত্তবৃত্তি কি কি ওগুলো বলে দিলাম। এরপরে হচ্ছে তোমার চিত্তভূমি কি? চিত্তভূমি বলতে এই যে চিত্তটা, চিত্তর যে প্রকারভেদ, চিত্তর যে ভাগটা, সেটা হচ্ছে তোমার চিত্তভূমি, ঠিক আছে?
চিত্তভূমির মধ্যে আবার কিসের উপর ভিত্তি করে ওটা ভাগটা হচ্ছে স্পেশালি। তাহলে এখানে হচ্ছে এই যে বললাম ইয়েটা মাম মানে হচ্ছে মহৎ বা বুদ্ধি, অহংকার, মন, এই তিনটে জুড়ে চিত্ত হলো। তাহলে চিত্তর মধ্যে কি কি থাকে? সত্য, রজ, তম গুণ থাকে। এই তিনটে গুণের একসঙ্গে যুক্ত থাকে কিন্তু চিত্তটার ভেতরে। তাহলে এই তিনটে গুণের যে পার্থক্য বা তারতম্য, তার উপরে ভিত্তি করে চিত্তের ভাগ করা হয়। ধরো এই চিত্তের মধ্যে যদি সত্য গুণের বেশি গুণে থাকে, প্রাধান্য থাকে, তাহলে তাকে একটা বলবো। এই চিত্তের মধ্যে যদি তমগুণের প্রাধান্য বেশি থাকে তাহলে আর একটু অন্যরকম বলবো। তাহলে একটা চিত্তের মধ্যে কিন্তু তোমার সত্য, রজ, তম তিনটে গুণ অবশ্যই থাকে। এবারে কোন গুণটা বেশি থাকছে, কোন গুণটা কম থাকছে, কোনটা মডারেট থাকছে, তাহলে এই যে সত্য, রজ, তম গুণ চিত্তটার মধ্যে কতটা পরিমাণ আছে কম বেশি, তার উপর ভিত্তি করে আমাদের ভাগ হয়, চিত্তকে ভাগ করি আমরা। সেই চিত্তের ভাগগুলো চিত্তভূমি। মনে থাকবে তো? এগুলো রিভিশন করে নেবে অবশ্যই। কোথায় কোথায় দুর্বলতা খুঁজে পাচ্ছ, যার যেখানে দুর্বলতা সে সেখানটা ভালো করে কিন্তু রিভিশন করে নেবে পরীক্ষার সাথে সাথে, ইয়ের সাথে সাথে। আচ্ছা, কোথায় পড়ছিলাম এটা? ইন পতঞ্জলি সিস্টেম চিত্ত রেফার্স টু, চিত্তটা তাহলে কি হবে? বলছে সেন্স অর্গান না, সেন্স অর্গান না, এটা কিন্তু তোমরা একদম ভুল করবে না। চিত্ত বলতে সেন্স অর্গান, চিত্ত বলতে ইন্দ্রিয়, এই জিনিসটা কিন্তু বুঝাবে না। যখন কোন ইন্দ্রিয়র সাথে যুক্ত হচ্ছে তার উপর নির্ভর করে সেই চিত্তবৃত্তিটা হয়, কিন্তু সেটা নিজে ইন্দ্রিয় নয়। তাহলে চিত্তটা এটা বলতে কি, ইনার, এখানে যে অপশন গুলো রয়েছে তার উপর ভিত্তি করে আনসার করলে হবে ইনার ইনস্ট্রুমেন্ট অফ কগনিশন অ্যান্ড কনসাসনেস, সেটা হলো তোমার চিত্ত। নেক্সট কোশ্চেন। আওয়াজ পাচ্ছি না কেন? চুপ কেন তোমরা? অ্যাকর্ডিং টু পতঞ্জলি ঘুমিয়ে যাওনি তো? না দিদি, আছি। বাকিরা? ম্যাম একটা জিনিস অবাক হচ্ছে, তোমরা কি অনেক সন্ধ্যে সন্ধ্যে ঘুমিয়ে যাও? কালকে কেউ এক্সাম দিলে না, তোমরা চাকরি তোমাদের দরকার নাই নাকি? ঘুমকে ত্যাগ করে দিতে হবে, ঠান্ডাকে ভুলে যেতে হবে, দরকার পড়লে কম্বল মাথায় জড়িয়ে নিয়ে পড়তে পড়ো, একদম আলস্য আনবে না। একজনকে আজকে বললাম যে সেটের কোশ্চেনটা একটু পাঠিয়ে দাও তো আমাকে, এমন বললো মানে সেটের কোশ্চেনটা একবার পিডিএফ করে পাঠাবে, তাতেই কতটা মানে দুর্বলতা। জানি না সে কোন কন্ডিশনে আছে, হয়তো মানুষের সবসময় পরিস্থিতি সবটা সমান থাকে না। তবুও এত স্টুডেন্ট পড়াশোনা করার টাইমে কোনো কিছু অ্যাচিভ করছি, সেই টাইমে কিন্তু এরকম রাখা চলবে না। দেখো মনে কষ্ট আসবে, দুঃখ আসবে, সমস্ত কিছুকে নিয়ে চলতে হবে, ঠিক আছে? কারো বিয়ে বাড়ি আসবে, কারো ব্রেকআপ হবে, কারো প্রেম হবে, কারো ঘরে ঝগড়া হবে, কারো অর্থের প্রবলেম হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে, কিন্তু প্রবলেমকে নিয়েই আগাতে হবে। আর জড়তা রাখা চলবে না, এরকম আজ করব কাল করব, মানে কোশ্চেনটা পিডিএফ এর জন্য কাল পিডিএফটা দেবে, তাহলে বুঝতে পারছো তো? এরকম জিনিসটা একদম আনবে না, অ্যাক্টিভলি পড়ো। অ্যাকর্ডিং টু পতঞ্জলির যোগসূত্র দা চিত্তবৃত্তি, চিত্তবৃত্তিটা কি? মডিফিকেশন অফ দা ফ্লাকচুয়েশন অফ মাইন্ড পারসেপশনস গেন্ড। দেখো চিত্তবৃত্তিগুলো কি কি বলতো, তার উপর ভিত্তি করে আনসারটা হয়ে যাবে। একটা হচ্ছে তোমার প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। প্রমাণটা বলতে কি, এখানে এর আন্ডারে কি হবে? প্রত্যক্ষ, অনুমান, শব্দ, এই তিনটে হবে। আচ্ছা, বিপর্যয় বলতে মিথ্যা জ্ঞান, ঠিক আছে? ধরো এই রজ্জুতে সর্প জ্ঞান, দড়িতে সাপ জ্ঞান, এই যে কথা, এটা হচ্ছে তোমার বিপর্যয়। এরপরে যদি বলি বিকল্প, বিকল্পটা কি? ধরো এই আকাশ কুসুম, সোনার পাথর বাটি, শশসিংহ, এরকম আজগুবি যে গল্পগুলো, এটা হচ্ছে বিকল্পের আন্ডারে আসবে। মানে একটা জিনিস আমার মনটা অন্যদিকে আমাকে ইয়ে করেছে, অন্য জিনিসটার জ্ঞান হচ্ছে। এরপরে নিদ্রা, এখানে হচ্ছে জ্ঞানের যে অভাব, তাহলে এগুলো হচ্ছে তোমার চিত্তবৃত্তি। তাহলে এখানে বলেছে কোনটা হবে চিত্তবৃত্তি, সবগুলো হবে অপশন। অবস্ট্রাকলস অফ দ্য অ্যাচিভিং মেন্টাল স্টিলনেস। দেখো নিরোধ এখানে কারো বলেছে চিত্তবৃত্তি নিরোধ মানে হচ্ছে তোমার যখন চিত্তটা কোনো বিষয়ের সাথে যুক্ত হয়, তখন আমাদের কি বললাম, লিবারেশনে বাধা দেয়, মুক্তিতে বাধা দেয়। চিত্তবৃত্তি যখন বৃত্তি থেকে যখন চিত্তটা আলাদা হয়ে যায়, তখন সেটা আমাদের লিবারেট হয়, মুক্ত হয়। আর বৃত্তি মানে বিষয়ের সাথে যুক্ত হয়ে যাওয়া। দেখুন আমরা বাস্তবেও যদি দেখি, আমরা যদি মেটেরিয়াল চিজ থেকে, মেটেরিয়াল বস্তু থেকে নিজেদেরকে আলাদা করে রাখি, মেটেরিয়াল জিনিসে যদি সুখ না খুঁজি, আমরা যদি ভেতর থেকে স্পিরিচুয়ালি যদি আমরা সুখ খুঁজতে চেষ্টা করি, তখন দেখবে প্রকৃতই সুখ হয়। এবার যেগুলো পড়ছো না বাস্তবে কাজে লাগাবে, দেখবে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।
তো এখানে বিষয়ের সাথে যুক্ত না করাটাই উচিত কোনো সুখটা, যে আমার যদি এই জিনিসটা হয় তাহলে আমি সুখী, না হলে সুখী না, সেরকম কোনো কিছু না। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য 5 চিত্তবৃত্তির মধ্যে কোনটা নয় বলো। এটা আনসারটা অবশ্যই বলো তোমরা, সবাই আনসার দাও। 24 নম্বর কোয়েশ্চেনটা পড়ো আর আনসার দাও। বৈরাগ্য ছিল না। বাকিরা সি ম্যাম, বৈরাগ্য, ডিটাচমেন্ট। দেখা যাচ্ছে না ম্যাম। তুমি লেফট হয়ে আবার ইন হও। ইয়ে করো, কি বলে, ফটাফট 5টা নাম বলো তো চিত্তবৃত্তি। প্রমাণ, সিকোয়েন্সটা পড়ে। বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। হ্যাঁ, এটা কিন্তু সিকোয়েন্সে আসে নেটেতে, সেটেতে। In the context of Patanjali's Yoga what is the ultimate goal of controlling in the Chitta-vritti? In the context of Patanjali Yoga what is the ultimate goal of controlling Chitta-vritti? Chitta-vritti যে কন্ট্রোল করার আলটিমেট গোল কি, মানে চিত্তবৃত্তির সাথে যুক্ত হলে আমাদের লিবারেশন হয় না, তাহলে চিত্তবৃত্তিটাকে আমরা একসঙ্গে করা থেকে কন্ট্রোল করি, কিসের লক্ষ্যে করি, কিসের লক্ষ্যে আমরা বিষয়ের সাথে যুক্ত না হব না বলি। এটা কি ফিজিক্যাল ফিটনেস হয়, লিবারেশন হয়, মাস্টারি অফ দ্য সেন্সেস হয়, ফুলফিলমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ডিজায়ার, এটা হবে। তারপর আমরা যখন চিত্ত বিষয়ের সাথে যুক্ত হতে চাই না তখন আমাদের লিবারেশন বা কৈবল্য হয়, আর যদি বৃত্তের সাথে যুক্ত হয় তখন আমাদের কিন্তু এই সংসার জগতে আমরা আটকে পড়ি। দ্য স্টেজেস অফ চিত্তভূমি, চিত্তভূমি স্টেজ, এরা রিপ্রেজেন্ট কিসের উপর ভিত্তি করে হয়েছে এখানে দেখো, যে স্টেজ অফ ফিজিক্যাল পোস্টারের উপরে চিত্তভূমি হয়, নো। লেভেলস অফ মেন্টাল ডেভেলপমেন্ট, এখানে অনলি মেন্টাল কথাটা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা চিত্তের ডেভেলপমেন্ট বলতে পারো, বা চিত্তের চিত্তে 3টে গুণের অবস্থান কিরকম রয়েছে তার উপর ভিত্তি করে হতে পারে। এখানে অপশনটা যে যার মতো করে পরে কিন্তু চেঞ্জ হতে পারে, তোমাদেরকে মেন কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। চিত্ত বৃত্তি যেটা আছে, চিত্ততে সত্য, রজ, তম এই 3টে গুণের তারতম্যের উপর ভিত্তি করে 5টা স্টেজে চিত্তকে ভাগ করা হয়। চিত্তের এই যে 5টা স্টেজ বা 5টা স্টেপ বা 5টা যে ভাগ, সেগুলোকে বলা হয় চিত্তভূমি। সেই চিত্তভূমির 5টা ভাগই ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষুব্ধ, একাগ্র, নিরুদ্ধ। এর মধ্যে হচ্ছে একাগ্র পাঠটার উপরে কোশ্চেন পড়ে অনেকবার। হুইচ স্টেজ অফ চিত্তভূমি ইজ ক্যারেক্টারাইজড বাই 1 পয়েন্টেড কনসেন্ট্রেশন। তাহলে সব একটা বিষয়ের উপরে ধ্যান করা হয় কোন অবস্থাতে, চিত্তভূমির কোন স্টেজ, এটা হবে একাগ্র। নেক্সট, অ্যাকর্ডিং টু পতঞ্জলি গড বা ঈশ্বর ইন দ্য কনটেক্সট অফ ইয়োগা, এটা হচ্ছে পতঞ্জলির মতে যে গড তাকে কি হবে, এটা হচ্ছে তোমার ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড, পার্সোনাল ডেইটি, স্পিরিচুয়াল পুরুষ। দেখো যোগ দর্শনের মতে এই যে তোমার ইয়েটা কোশ্চেনটা কি, অ্যাকর্ডিং টু পতঞ্জলি যোগসূত্র, হ্যাঁ ঠিকই আছে। যোগ দর্শনে কিন্তু গডকে ওটাকে শ্রেষ্ঠ পুরুষ বলা হয়েছে, এবং বাকি পুরুষদের থেকে গডের কিছু পার্থক্য রয়েছে। কি, গড কোনো কর্মের দ্বারা এফেক্ট হয় না, ঠিক আছে, এবং সে হচ্ছে শুদ্ধ পুরুষ, তাই এটা স্পেশাল পুরুষ, আনএফেক্টেড বাই কর্ম, কোনো কর্মের দ্বারা সে এফেক্টেড হয় না। নেক্সট কোশ্চেন, দ্য মন্ত্র ইউজড টু মেডিটেট অন ঈশ্বর ইন পতঞ্জলির যোগ, পতঞ্জলির যোগে ঈশ্বরকে প্রার্থনা করার জন্য, মানে আমরা কোন ধরনের ঈশ্বরের প্রার্থনার জন্য কোন মন্ত্রটা ইউজ করি, এটা হবে তোমার ওম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রুলস গডস ডাজ গড ঈশ্বর প্লে ইন দ্য পতঞ্জলির যোগ, পতঞ্জলির যোগে গডটাকে কিভাবে দেখা হয়েছে। অ্যাকচুয়ালি গডটাকে কিন্তু বলেছে একটা শ্রেষ্ঠ পুরুষ, আলাদা পুরুষ, এবং সে সমস্ত কর্ম থেকে বিচ্ছিন্ন থাকে, সে আলটিমেট লিবারেটর, এবং আমাদের লিবারেশনে সাহায্য করে, স্পিরিচুয়াল হতে সাহায্য করে, অ্যাবস্ট্রাকল গুলোকে রিমুভ করে। ন্যাচারাল, যখন কোনো অপশন থাকবে দেখবে একদম বুঝতে পারছো না যে কি আনসার হবে, তখন ন্যাচারাল একটা স্বাভাবিক মনে যেটা তোমার ধারণা হয় গড সম্পর্কে, ওই দর্শনে কিরকম আছে তার উপর ভিত্তি করে উত্তর দিতে, এটা হবে মোর দ্যান অনাদার। আর একটা জিনিস আমাদেরকে ট্রিক্ট একটা বলি, সেটা হচ্ছে যদি তোমার এরকম অপশন অনেকগুলো থাকে, মনে হচ্ছে একের বেশি উত্তর হবে, তখন অবশ্যই মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ আনসারটা করে আসবে, 90% ওটা হওয়ার চান্স থাকে বেশি। চলো সাংখ্যটা পড়ে নি। সৎ কার্যবাদ, দ্য কোর ডক্ট্রিন অফ দ্য সাংখ্য ফিলোসফি অ্যাজার্টস দ্যাট, সাংখ্য ফিলোসফি সৎ কার্যবাদ মানে কি, কার্যটা উৎপন্ন হওয়ার পূর্বে কারণে থাকে। এবারে সাংখ্য ফিলোসফির ভিত্তিতে আমরা পড়বো
তাহলে সাংখ্য ফিলোসফিতে কে কার্য কে কারণ এটাকে জানতে হবে। আচ্ছা, প্রকৃতিকে কি জগতের উপাদান কারণ বলা হয় সাংখ্য মতে? কে বলবে? হ্যাঁ ম্যাম। প্রকৃতি জগতের মূল কারণ দিদি, একদম, জগতের মেন মূল কারণ। কারণ প্রকৃতি। তাহলে সাত কার্যবাদে তার মানে প্রকৃতিকে জগতের উপাদান কারণ বলা হয়। তাহলে আমাদের এই যে ওয়ার্ল্ডের জগৎটা অ্যাকচুয়ালি প্রকৃতির মধ্যে অব্যক্ত অবস্থায় ছিল, পরে ব্যক্ত হয়েছে, এটাকে ধরতে হবে। তাহলে কারণ তারা তো সৎকার্যবাদী, বলে না যে তিল থেকে তেল হচ্ছে, তেলের প্রবাবিলিটি তিলের মধ্যে না থাকলে তো হতো না। আর যদি সেটাই আমরা মেনে নিই যে না, কার্যটা উৎপন্ন হওয়ার পূর্বে কারণে ছিল না, তাহলে নাও আর একটা কাঁকড় থেকে বালি থেকে তেল উৎপন্ন করে দেখাও, এরকম ধরনের বলে সাংখ্যরা। তাহলে এটা সৎকার্যবাদ মানে কি? এটা হচ্ছে তোমার এফেক্ট মানে হচ্ছে তোমার কার্যটা ফ্রি এক্সিস্ট ইন দা কজ, মানে কজের মধ্যে ফ্রি এক্সিস্ট করে। নেক্সট, অ্যাকর্ডিং টু সাংখ্য প্রকৃতিটা কি হবে সাংখ্য মতে? এখানে দেখো কোশ্চেনটা কেউ করতে পারো, ডিপেন্ডেন্ট অন পুরুষ। ও মাই, এটা ইয়ে হবে না, ডিপেন্ড করে পুরুষের উপরে না, ঠিকই আছে। ডিপেন্ড করে না দিদি। আনসারটা বি হবে। না না, আমি না এটা আলাদা করে কোশ্চেনটা মিনিংটা আলাদা ভেবেছিলাম, ভেবে না এখানে দেখো অবলিক দিয়ে আনসারটা অ্যাড করে দিয়েছি যে তোমরা এটাও আনসার করতে পারো সেই ভেবে, কিন্তু প্রথমে বি করেছিলাম, এটা পরে দেখো অ্যাড করেছি, কারণ এখন চোখে পড়ছে আমার না তো, কারণ পুরুষকে ডিপেন্ড করে না, ইনডিপেন্ডেন্ট তো, স্বাধীন। এটা আমি ইনডিপেন্ডেন্ট তখন চোখে দেখেছিলাম হয়তো। যাক, এটা আনসারটা অবশ্যই বি 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 হবে। তাহলে এটা হচ্ছে তোমার সাংখ্য মতে প্রকৃতিটা কি হবে? প্রকৃতি হচ্ছে তোমার হবে মেটেরিয়াল কজ অফ দ্য ইউনিভার্স, জগতের হচ্ছে প্রকৃত উপাদান কারণ। প্রকৃতি হচ্ছে তোমার অ্যাক্টিভ থাকে, আর পুরুষ হলো তোমার কনসাসনেস থাকে, আর পুরুষ হচ্ছে তোমার প্যাসিভ থাকে। এটা মনে রাখবে, প্রচুরবার কোশ্চেন এসেছে ওটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট কনসিডার্ড অ্যান্ড ইভালুয়েট, মানে হচ্ছে তোমার এই যে প্রকৃতি থেকে যে চক্রটা রয়েছে, মাম মানে হচ্ছে তোমার মহৎ বা বুদ্ধি, অহংকার, মন, তারপরে যে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় যা যা রয়েছে 25টা তত্ত্ব। তাহলে এই যে ইভালিউশন প্রকৃতি, এখানের মধ্যে নট কনসিডার্ড কোনটা নয়? মহৎ, অহংকার, মন, আত্মা কোনটা? তাহলে এটা হবে, আত্মা পাইনি। এখানে হবে তোমার এইটা। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং arguments is used to prove the existence of প্রকৃতি in সাংখ্য ফিলোসফি? সাংখ্য ফিলোসফিতে প্রকৃতির যে অস্তিত্ব করার জন্য কোন ধরনের যুক্তিটা ইউজ করা হয়েছে প্রুভ করার জন্য? এটা হচ্ছে প্রেজেন্স অফ ইউনিটি ইন দ্য ডাইভার্সিটি, দ্য ক্যাপাসিটি। আচ্ছা, এটা একটা পুরো ডিটেলস একটা কোশ্চেনের উত্তরে লিখে দিয়েছি। এখানে দেখো পুরুষ যে বহু সেটা প্রমাণ করার জন্য পাঁচটা মনে যুক্তি আছে। প্রকৃতি অস্তিত্ব রয়েছে সেটা প্রমাণ করার জন্য 5টা যুক্তি আছে। এরা যে সৎকার্যবাদী সাংখ্যরা, তাদের সৎকার্যবাদ স্বীকার করার জন্য 5টা যুক্তি আছে। সেই যে যুক্তিগুলো, সেই যে পয়েন্টগুলো, ঠিক আছে, ওই পয়েন্টগুলোকে কিন্তু তোমরা অবশ্যই পড়ে নেবে। আজকে তোমাদের কাজ রইলো ওটা, ক্লাসের শেষে পড়ে ঘুমাবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা যা যতটা টাইম লাগবে এক্সট্রা, যে কোশ্চেন গুলো পড়লাম সেই কোশ্চেনের কনসেপ্ট, আমি একটা কোশ্চেন দিয়েছি, সেখান থেকে কম করে 10টা 15টা 20টা পর্যন্ত কোশ্চেন হবে এক একটা জায়গা থেকে। তোমাদের কাজ হবে ওই জায়গাগুলো পড়ে নেওয়া। যেমন ধরো আত্মার অস্তিত্ব সাধক যুক্তি কতগুলো দিয়েছে, যে সংঘাত, পরার্থতাৎ, ত্রিগুণাদি বিপর্যয়াৎ, অধিষ্ঠানাৎ, পুরুষ অস্তি, ভক্তিভাবাৎ, কৈবল্য, অর্থং প্রবৃত্তে, এরকম করে অনেক যুক্তিগুলো আছে না। ওই ধরনের সাংখ্য দর্শনের যে যুক্তিগুলো দিয়েছে আলাদা করে অস্তিত্বের জন্য, ওইগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে হবে যে ক্যাপাসিটি অফ দ্য মেন্টাল ইভালিউশন, আনচেঞ্জিং নেচার অফ দ্য কনসাসনেস, এই সবগুলোই হচ্ছে তোমার আলাদা করে যুক্তি দিয়েছে, তাই মোর দ্যান আনসার হবে। পুরুষ ইন সাংখ্য ফিলোসফি ইন ক্যারেক্টারাইজড, সাংখ্য ফিলোসফিতে পুরুষটা কি? আনসারটা কি হবে? সাংখ্য কি অ্যাক্টিভ? আনসারটা ভুল না ঠিক বলো? বি ম্যাম, ঠিক আছে। কনসাসনেস ইনঅ্যাক্টিভ এন্ড ইটারনাল। নেক্সট কোশ্চেনটা দেখো, ভুল হলে আমাকে বলো, নাহলে পড়ো। পড়া যে কেউ পড়া। আমি টিউশনে প্রতিদিন পড়তাম, স্যারও পড়তো না, আমি পড়তাম, বাকিরা পড়ে শোনা, আমার শুনে শুনে স্যার পড়াতো। অতএব যে যত পড়বে সে তত আরো বেশি আগে যাবে। কে পড়বে দেখো এবার এই কোশ্চেন।
প্রথম মানে মুখ্য আর্গুমেন্টটা কি তাই বলতে? হুম হোয়াট ইজ দ্য প্রাইমারি আর্গুমেন্ট ফর দ্য প্লুরালিটি অফ পুরুষ ইন সাংখ্য ফিলসফি, মানে সাংখ্য ফিলসফিতে বা সাংখ্য দর্শনে পুরুষ যে প্লুরালিটি মানে অসংখ্য, সেটা যুক্তিগুলো কি কি, এটা কোনটা হবে প্রথম? এটা হচ্ছে তোমার ডাইভার্সিটি এক্সপিরিয়েন্সেস অফ দ্য সাফারিং অ্যামং ইন্ডিভিজুয়াল। বলতে চাইছে তোমার যে পুরুষ অনেক রয়েছে, আমার আমার একটা আলাদা দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, তার দুঃখ কষ্ট বা তার যে এক্সপিরিয়েন্স গুলো ডাইভার্সিটি আলাদা, তার জন্য পুরুষ হচ্ছে এটাই হচ্ছে প্রথম যুক্তি। রিলেশনশিপ বিটুইন পুরুষ প্রকৃতি সাংখ্য ফিলসফি ডিসক্রাইব, মানে সাংখ্য ফিলসফিতে পুরুষ এবং প্রকৃতির রিলেশনশিপটা কি হবে? ওয়ান অফ দ্য মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট কজ এফেক্ট ইন্টারাকশন উইদাউট ডিরেক্ট কন্ট্যাক্ট। এটা হবে ইন্টারাকশন উইদাউট ডিরেক্ট কন্ট্যাক্ট। দেখো পুরুষ এবং প্রকৃতি কিন্তু দুটো আলাদা অস্তিত্ব রয়েছে, স্বাধীনভাবে তাদের অস্তিত্ব রয়েছে, আবার এরা দুজনে একে অপরকে ইন্টারাক্ট করে, মানে ছুড়ে ছুড়ে কথা বলে। ধর আমার আব্বার সাথে আমার মায়ের যখন ঝগড়া হলো, তখন কি বলে আমাকে মাঝে, আমি মোনা, ওদের বেটি হচ্ছে আমি মোনা, ঠিক আছে, বলবে মোনা তোর মাকে বলে দে আমি কিন্তু এটা করবো না, মা তখন বলবে তোর বাপকে শুনিয়ে দে আমি ওটা, ঠিক আছে। বাট দুজনের মধ্যে ইন্টারাক্ট হচ্ছে, দুজনের ইয়েতেই তৈরি হবে সমস্ত কিছু, কিন্তু সে ডিরেক্টলি করছে না, ইনডিরেক্ট হবে। সেটা হচ্ছে পুরুষ এবং প্রকৃতির সম্পর্ক, তাদের মধ্যে ইনডিরেক্ট সম্পর্ক হচ্ছে। এক্সপ্লোরেশনটা তোমরা নিজেরা একটু পড়ে নিও। আজকে ইয়েতে প্রচুর ছেলেদের সাথে চেঁচিয়েছি, আমার গলা ধরে গেছে। অ্যাকর্ডিং টু সাংখ্য ফিলোসফি অ্যাথেইজম ইজ আফেল্ড বিকজ, অ্যাথেইজম বলা হচ্ছে কেন, মানে নিরীশ্বর সাংখ্য, ঈশ্বরকে মানছে না কেন? এটা হচ্ছে তোমার কোনটা? দেয়ার ইজ নো কনসেপ্ট অফ দ্য গড এস এ ক্রিয়েটর, ক্রিয়েটর হিসেবে তারা এই গডটাকে স্বীকার করছে না। হ্যাঁ, ইয়েস। প্রকৃতি অ্যালোন ইজ সাফিসিয়েন্ট অফ এক্সপ্লেনেশন অফ দ্য ইয়েস, নেই, পুরুষকে লাগবে। পুরুষ ইজ দ্য পিওরলি প্যাসিভ, না তো পুরুষ তো প্যাসিভ নন ক্রিয়েটিভ, নন একদম পিওরলি প্যাসিভ নন ক্রিয়েটিভ। নন ক্রিয়েটিভ কেন বলো? পুরুষ আর প্রকৃতি না থাকলে তো হবে না সৃষ্টিটা, তা মোর দেন অনার দ্য অ্যাবাভ। না হলে এই দুটো উত্তর হচ্ছে তাই মোর দেন অনার দ্য অ্যাবাভ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ আর্গুমেন্ট প্রোভাইডেড বাই, এটা কি লিখে দেবো, সাংখ্যকারিকা। ইন সাংখ্যকারিকা ফর দ্য এক্সিস্টেন্স অফ পুরুষ, মানে পুরুষের অস্তিত্বের জন্য সাংখ্যকারিকাতে কোন আর্গুমেন্টটা প্রোভাইড করা নেই, এখানে কোনটা নেই। এখানে যুক্তিগুলো দিয়ে দিয়েছি, দেখবে এটা অবশ্যই পড়ে নেবে। আর্গুমেন্ট ফর এক্সিস্টেন্স অফ পুরুষ, পুরুষের অস্তিত্বের জন্য যে যুক্তিগুলো সাংখ্যকারিকাতে 17 থেকে 21 নম্বর কারিকাতে যুক্তিগুলো দেওয়া ছিল কি কি। দ্য ডিস্টিংশন বিটুইন সাবজেক্ট অ্যান্ড অবজেক্টের মধ্যে পার্থক্য রয়েছে। পুরুষ অ্যাজ এ উইটনেস অফ দ্য মেন্টাল অ্যাক্টিভিটিস, multiplicity of the consciousness, the experiences of the liberation, প্রকৃতি cannot experience itself, এতগুলো হচ্ছে যুক্তি। তাহলে এখানের মধ্যে কোনটা নয় যদি হয়, আনসারটা হবে তোমার omnipotent। তাহলে এটা দেখো, এটা সাবজেক্ট অবজেক্ট পড়লাম, মেন্টাল অ্যাক্টিভিটিস পড়লাম, তাহলে এটা হচ্ছে নয়। তাহলে কারেক্ট আনসার হলো তোমার সি। এখানে এক্সপ্লেনেশন গুলো তোমরা ভালো করে পড়ে নিও। নেক্সট হচ্ছে তোমার হাউ মেনি পদার্থস আর রিকগনাইজড ইন বৈশেষিক ফিলোসফি, বৈশেষিক ফিলোসফিতে কতগুলো পদার্থ রয়েছে? আচ্ছা 40 নাম্বার, ওটাই তো বলছি 40টা কোথা গেল এখানে। লিবারেশন কই বললো, সাংখ্য ফিলোসফিতে কই বললে বলা হয় লিবারেশনটা, ঠিক আছে। বৌদ্ধ দর্শনে কি বলা হয় বলো তো? নির্বাণ। আর ইয়েতে ন্যায় দর্শনে মোক্ষ বা লিবারেশন, অপবর্গ অববর্গ বলে। হ্যাঁ, মোক্ষ ন্যায় দর্শনটা এমন জোগা খিচুড়ি, মোক্ষ বলে, লিবারেশনও বলে, অববর্গ বলে। আচ্ছা, লিবারেশন এটা যে কই বললো সাংখ্য ফিলোসফিতে আকার হোয়েন, বলছে এটা কি হবে, কখন হয়? পুরুষ প্রকৃতির ভেদ জ্ঞান, বিবেক জ্ঞান, তাদের মধ্যে পুরুষ এবং প্রকৃতি যখন আলাদা জ্ঞান হয়, তাহলে এটা হবে তোমার প্রকৃতি শেষেস অফ দ্য ফাংশন ফর পুরুষ, এটা হবে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, বাকিগুলো বাকি 40টা না অন্য দিনে ক্লাসে করাবো, ঠিক আছে। তোমাদের আজ কার কটা আনসার হলো বলো 40টার মধ্যে? আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, তারপরে কথা বলছি, ঠিক আছে। ক্লাসটা রেকর্ডটা বাড়িয়ে লাভ নাই।